শীতের মিষ্টি হাওয়া যখন চারপাশে ছড়িয়ে পড়ে তখন প্রকৃতি আমাদের দেয় নতুন সম্ভাবনার বার্তা। এই সময়টা লাউ চাষের জন্য একদম উপযুক্ত। আপনার বাড়ির উঠোনে বা ফাঁকা জমিতে লাউ চাষ করে অল্প সময়ে কিভাবে আয় বাড়ানো যায় তা কি জানেন? শীতের স্নিগ্ধ পরশ আর সঠিক যত্নের ছোঁয়ায় লাউ হয়ে উঠতে পারে আপনার স্বপ্ন পূরণের সিঁড়ি। আজকের ভিডিওতে আমরা শিখব লাউ চাষের পুরো রহস্যময় জগৎ। বীজ থেকে শুরু করে চারা তৈরি, জমি প্রস্তুতকরণ, সঠিক পরিচর্যার আধুনিক ও কার্যকর উপায়, আর টিস্যু পেপার পদ্ধতির মাধ্যমে বীজ থেকে দ্রুত চারা তৈরি করার এক জাদুকরী কৌশলও দেখাবো, যা শীতের দিনগুলোতে কাজ করবে একদম ম্যাজিকের মতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন আধুনিক কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল অ্যাগ্রো36। কৃষি ও গার্ডেন সম্পর্কে বিভিন্ন বিষয়ে নিয়মিত আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এর পাশাপাশি ভিডিওতে একটি লাইক করে দিবেন। তাহলে আর দেরি কেন, চলুন শীতের মিষ্টি মুহূর্তগুলো কাজে লাগিয়ে লাউ চাষের সোনালী যাত্রা শুরু করি, অল্প পরিশ্রমে বড় লাভের পথে। লাউ চাষের জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো জমি নির্বাচন করা। লাউ চাষের জন্য উর্বর এবং পানি নিষ্কাশন সুবিধাযুক্ত দোআঁশ বা বেলে দোআঁশ মাটি উপযুক্ত, তবে জমি সবসময় রোদ থাকতে হবে। মাটির পিএইচ মাত্রা 6 থেকে 7 হলে লাউয়ের ফলন সবচেয়ে ভালো হয়। এছাড়া গরম ও আর্দ্র পরিবেশে লাউ দ্রুত বাড়ে। গড় তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস লাউয়ের জন্য আদর্শ। উন্নত জাত নির্বাচন। লাউ চাষের জন্য উন্নত জাতের বীজ ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ, যেমন বাড়িলাউ 1, বাড়িলাউ 2, বাড়িলাউ 4 এবং বিভিন্ন হাইব্রিড জাত। উন্নত জাত বেছে নিলে ফলন বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয়। টিস্যু পেপার ব্যবহার করে বীজ থেকে চারা তৈরি। টিস্যু পেপার পদ্ধতি খুব সহজ এবং কার্যকর। প্রথমে উন্নত মানের লাউয়ের বীজ সংগ্রহ করুন। একটি পাত্রে কুসুম গরম পানি নিন এবং বীজগুলো 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর একটি সমান পাত্রে টিস্যু পেপার বিছিয়ে দিন। টিস্যু পেপারের উপর ভেজানো বীজগুলো ছড়িয়ে দিন এবং তার উপর আরেকটি ভেজা টিস্যু পেপার বিছিয়ে দিন। পাত্রটি ঢেকে রেখে দিন একটি উষ্ণ স্থানে। প্রতিদিন পেপারটি হালকা ভেজা রাখুন। 2 থেকে 3 দিনের মধ্যে বীজ থেকে অঙ্কুর বের হবে। অঙ্কুরোদ্গমন হওয়ার পর বীজগুলো সাবধানে 1 টাইম কাপে প্রতিস্থাপন করুন। 15 থেকে 20 দিনের মধ্যে এই চারাগুলো জমিতে রোপণের জন্য প্রস্তুত হবে। জমি প্রস্তুতকরণ। লাউ গাছের শেকড় প্রায় 2 মিটার পর্যন্ত বিস্তৃত হয়, তাই যাতে সহজে শেকড় অনেক দূর যেতে পারে তার জন্য গভীরভাবে 3 থেকে 4টা চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। গোবর বা জৈব সার বেশি পরিমাণে ব্যবহারে ভালো ফল পাওয়া যায়। এগুলো চাষের আগে বা মাদাতেও দেওয়া যায়। চাষের পর 2.5 অথবা 3 মিটার প্রশস্ত বেড তৈরি করতে হবে। 2.5 মিটার পরপর মাদা তৈরি করতে হবে। মাদা তৈরি ও সার প্রয়োগ। 2 ফিট ব্যাস আর 1.5 ফিট গভীর করে গর্ত করে মাদা তৈরি করতে হবে। প্রতি মাদায় 200 গ্রাম টিএসপি, 100 গ্রাম জিপসাম, 50 গ্রাম এমওপি, 100 গ্রাম ইউরিয়া, জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম, কার্বোফুরান 15 থেকে 20 গ্রাম হারে দেওয়া যায় এবং 5 থেকে 10 কেজি ভার্মিকম্পোস্ট বা গোবর সার ব্যবহার করতে পারেন। চারা রোপণ। মাদা প্রতি 3 থেকে 4টি চারা রোপণ করতে হবে। জমি শুকনো থাকলে চারা রোপণ করে পানি দিতে হবে। প্রখর রৌদ্র থাকলে রোপণকৃত চারা কিছু দিয়ে রোদ থেকে আড়াল করে রাখতে হবে। চারা পরিচর্যা। বিটল পোকা এসে পাতা খেয়ে নিলে ছাই, কেরোসিন প্লাস পানি অথবা সাইপারমেথ্রিন বা ক্লোরিপাইরিফস হালকা করে স্প্রে করতে হবে অথবা মশারি দিয়ে ঢেকে রাখতে হবে। পানি সেচ ও সার প্রয়োগ। লাউ চাষের জন্য নিয়মিত পানি সেচ দিতে হবে। শুষ্ক মৌসুমে প্রতি 7 থেকে 10 দিন পরপর পানি দিন। জমিতে যেন জলাবদ্ধতা না হয় তা নিশ্চিত করুন। সার প্রয়োগ। গাছের বয়স 25 থেকে 30 দিন হলে প্রতি গাছের গোড়ায় 50 গ্রাম ইউরিয়া, 50 গ্রাম টিএসপি এবং 30 গ্রাম এমওপি সার প্রয়োগ করুন। প্রতি 15 দিন পরপর অল্প পরিমাণে সার দিন। ফলন বৃদ্ধির জন্য প্রথমে যে পরিচর্যাটি করতে হবে সেটি হলো কাটিং, অর্থাৎ 1G, 2G এবং 3G এর মাধ্যমে লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, করলা সহ ইত্যাদি লতানো গাছের ফলন 5 থেকে 10 গুণ বৃদ্ধি করা যায়। 1G, 2G, 3G বলতে বোঝায় ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন। আগে জেনে নেই গাছের জেনারেশন কি।
বীজ থেকে যে কাণ্ড বের হয় তার নাম 1G। 1G কাটার পর যেই শাখা বের হবে তার নাম 2G। 2G কাটার পর যেই শাখা বের হবে তার নাম 3G। একটি লাউ গাছের প্রধান কাণ্ড বা স্টেম হলো ফার্স্ট জেনারেশন। প্রধান কাণ্ড থেকে বের হওয়া শাখা কাণ্ড হলো সেকেন্ড জেনারেশন, আর সেকেন্ড জেনারেশন কাণ্ড থেকে বের হওয়া পোশাকা হলো থার্ড জেনারেশন। লাউ, মিষ্টি কুমড়া ইত্যাদি লতানো গাছের অদ্ভুত বৈশিষ্ট্য হলো এর প্রধান কাণ্ডে কখনো স্ত্রী ফুল হয় না, সব সময় পুরুষ ফুল হয়। তাই দেখা যায় যে গাছে শুধু প্রধান কাণ্ড থাকলে সেই গাছে ফল হয় না। এর জন্য আমাদের করতে হবে, যখন গাছে প্রধান কাণ্ডে 11টি পাতা হয়ে যাবে তখন গাছের মাথা কেটে দিন। এতে গাছ আর লম্বা না হয়ে শাখা প্রশাখা বের করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। তখন দেখা যাবে যে 2G শাখার বৃদ্ধি হতে থাকবে এবং পুরুষ ফুল এর পাশাপাশি স্ত্রী ফুল থাকবে। আবার 2G শাখা 11টি পাতা হয়ে যাবে, তখন সেই 2G শাখার মাথা কেটে দিলে সেই 2G শাখা থেকে 3G শাখা বের হবে, তখন স্ত্রী ফুলের ফলন বাড়বে। তবে 2G কাটিং থেকে 3G কাটিং করার সময় কিছু 2G রেখে দিবেন, কারণ 2Gতে যে পুরুষ ফুলগুলো থাকবে তা দিয়ে 3G এর স্ত্রী ফুলের পরাগায়নে সহায়তা করবে। যখন মনমতো স্ত্রী ফুল পেয়ে যাবেন তখন প্রধান কাণ্ডে থাকা পুরুষ ফুল এর সাথে হাত পরাগায়ন করে দিবেন। আর যদি 3G কাটিং এ মনমতো স্ত্রী ফুল না পান তাহলে 4G কাটিং করে দিবেন, একই পদ্ধতি অবলম্বন করে। এই পদ্ধতি আমি অবলম্বন করেছি, আপনি করে দেখতে পারেন। দেখুন আমার লাউ গাছে কি পরিমাণ লাউ ধরেছে। কাটিং করার ক্ষেত্রে যে ভুল করা যাবে না, গাছের গ্রোথ কম হলে কাটিং করা যাবে না। অবশ্যই কাটিং করার 7 দিন আগে গাছে খাবার দিতে হবে। 1G কাটিং করার পর শাখায় লাউ চলে আসলে লাউ সংগ্রহের আগে ওই শাখায় দ্বিতীয় কাটিং করা যাবে না। 3G কাটিং করার পর গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ও লাউ ধরবে, সেক্ষেত্রে আপনাকে গাছে খাবার দিতে হবে। আপনি রাসায়নিক সার, ভার্মি কম্পোস্ট অথবা তরল কম্পোস্ট ব্যবহার করতে পারেন। লাউয়ের একটি উল্লেখযোগ্য রোগ হচ্ছে পাউডারি মিলডিউ। এই রোগ হলে পাতার উভয় পাশে প্রথমে সাদা সাদা পাউডারের মতো দাগ দেখা যায়। ধীরে ধীরে দাগগুলো বড় ও বাদামি হয়ে শুকিয়ে যায়। আক্রান্ত লতা ধীরে ধীরে শুকিয়ে যায়, ফল ঝরে পড়ে, এমনকি সম্পূর্ণ গাছ মরে যায়। দাগ শুকিয়ে গেলে সেখানে আলপিনের মাথার মতো কালো কালো বিন্দু দেখা যায়। ডাউনি মিলডিউ একটি ছত্রাকজনিত রোগ, যা মূলত পাতার নিচে সাদা পাউডারের মতো দেখা যায়। লাউসহ বিভিন্ন সবজিতে আক্রমণ করে। প্রতিকার: আক্রান্ত পাতাগুলো ছিঁড়ে ফেলে মাটি থেকে দূরে সরিয়ে ফেলুন। গাছের আশেপাশে পরিষ্কার রাখুন এবং গাছের যথাযথ বায়ু চলাচল নিশ্চিত করুন। মোজাইক ভাইরাস: এ রোগ হলে গাছে হলুদ ও গাঢ় সবুজ ছোপ ছোপ মোজাইক করা পাতা দেখা যায়। প্রতিকার: ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলা। জাপ পোকা ও সাদামাছি এ রোগের বাহক, তাই এদের দমন করার জন্য আপনি প্রাকৃতিক ও জৈবিক উপায়ে একটি কার্যকর জৈব কীটনাশক স্প্রে করতে পারেন। সকালে বা বিকেলের দিকে স্প্রে ব্যবহার করুন যখন সূর্যের তাপ কম। আক্রান্ত গাছের পাতা ও ডাঁটা এবং আশপাশের মাটি ভালোভাবে স্প্রে করুন। প্রতি সপ্তাহে একবার প্রয়োগ করুন। কুমড়া জাতীয় ফসলের মাছি পোকা সবচেয়ে ক্ষতিকর পোকা হিসাবে পরিচিত। মাছি পোকা ছাড়াও কয়েক ধরনের ফল ছিদ্রকারী পোকা কুমড়া জাতীয় ফসলে, বিশেষত করলা, লাউ ইত্যাদি ফসলে আক্রমণ করে থাকে। প্রতিকার: পোকা আক্রান্ত ফলসমূহ সংগ্রহ করে ধ্বংস করে ফেললে উক্ত পোকাসমূহের বংশবিস্তার অনেকটা কমিয়ে আনা সম্ভব। এছাড়াও সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে প্রচুর পরিমাণে পুরুষ মাছি পোকা আকৃষ্ট করা সম্ভব। পানি ফাঁদের মাধ্যমে উক্ত ফেরোমন ব্যবহার করে আকৃষ্ট মাছি পোকাসমূহকে মেরে ফেলা যায়। আপনার লাউ গাছের লাউ কি এভাবে ছোট অবস্থাতেই পচে যাচ্ছে? বিভিন্ন কারণে লাউ পচে যেতে পারে, যেমন লাউ গাছের ফুল ঠিকমতো পরাগণ না হলে ফল সঠিকভাবে বৃদ্ধি পায় না এবং ছোট অবস্থায় পচে যেতে পারে। বিশেষত মৌমাছি বা অন্যান্য পরাগবাহীর অভাবের কারণে এই সমস্যা হয়। গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমে থাকলে মাটির বাতাস চলাচল বন্ধ হয়ে যায়, ফলে শিকড় পচে গাছের স্বাস্থ্যের ক্ষতি হয় এবং ফল পচে যেতে পারে। ছত্রাকজনিত রোগের কারণে লাউ ছোট অবস্থাতেই পচে যেতে পারে। আর্দ্র পরিবেশে এ ধরনের রোগ দ্রুত ছড়ায়। অত্যাধিক বৃষ্টিপাত, অতিরিক্ত আর্দ্রতা বা পর্যাপ্ত সূর্যালোকের অভাবেও লাউ পচে যাওয়ার কারণ হতে পারে। প্রতিকার:
প্রয়োজন হলে কৃত্রিমভাবে পরাগায়নের ব্যবস্থা করুন। হাত দিয়ে পুরুষ ফুল থেকে পরাগ নিয়ে স্ত্রী ফুলে লাগান। গাছের গোড়ায় পানি জমে না থাকার ব্যবস্থা করুন। ক্যালসিয়াম ও বোরন সমৃদ্ধ সার ব্যবহার করুন। ছত্রাকনাশক স্প্রে করুন এবং আক্রান্ত ফল অপসারণ করুন। গাছের চারপাশে বায়ু চলাচলের ব্যবস্থা করুন এবং অতিরিক্ত আর্দ্রতা এড়িয়ে চলুন। লাউ চাষ একটি সঠিক পরিকল্পনার মাধ্যমে অত্যন্ত লাভজনক হতে পারে। বিশেষ করে টিস্যু পেপার পদ্ধতিতে সহজে চারা তৈরি করা এবং সঠিক পরিচর্যার মাধ্যমে ফলন বাড়ানো সম্ভব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।